বেনজিরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দিয়েছে সরকার, যোগাযোগ হচ্ছে আমিরাত সরকারের সঙ্গে। আইনের শাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের লক্ষ্য ফখরুল, ডাক্তার শফিক বললেন ফ্যাসিবাদী পথে হাঁটছে বিএনপি। ঢাকার চারপাশে আবারও ওয়াটার বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, খোঁজা হচ্ছে বেসরকারি উদ্যোক্তা। চিকিৎসা ও পুনর্বাসনের অভাবে অনিশ্চয়তায় জুলাইয়ে অঙ্গ হারানো অনেকে, তবু হার না মানার প্রত্যয়। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আইগ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে পুরো খবর। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী চলছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিচার প্রক্রিয়া, একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, বেনজিরকে ফিরিয়ে আনতে আমিরাত সরকারের সাথে কাগজপত্র আদান প্রদান চলছে। এদিকে দুবাইয়ে বেনজিরের জামিন আদেশ বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। গোপালগঞ্জের বিঘার পর বিঘা জমি, বিলাসবহুল রিসোর্ট আর পরিবারের নামে বিপুল ব্যাংক ব্যালেন্স, জ্ঞাত আয় বহির্ভূত এমন আকাশচুম্বী দুর্নীতির তদন্ত শুরু হতেই সপরিবারের দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। তবে পালিয়েও শেষ রক্ষা হচ্ছে না তার। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী দুবাইয়ে এখন চলছে সাবেক আইজিপির বিচার প্রক্রিয়া। বিপুল অবৈধ সম্পদ ক্রোকের আদেশের পর এবার এই পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া আরও জোরালোভাবে এগিয়েছে। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বেনজির আহমেদের হস্তান্তর বিষয়ে ঢাকা ও আবুধাবির মধ্যে কূটনৈতিক ও আইনি যোগাযোগ অব্যাহত আছে। আইন অনুযায়ী তাদের কোর্ট সেইভাবে তাদের লিগ্যাল প্রসেসে কাজ চলছে, সেখানে জামিন পেয়ে থাকতে পারেন। কিন্তু বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি। বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। অন্যদিকে সাবেক এই পুলিশ প্রধানের জামিন বাতিল করে দ্রুত দেশে ফেরাতে দুবাইয়ের ল ফার্ম নিয়োগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজশাহী পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অন কন্ডিশন এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেল দিয়েছে। কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি, এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে ইন্টারপোলের সহায়তা কিংবা দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে খুব দ্রুতই এই আসামিকে দেশের মাটিতে কাঠগড়ায় দাঁড় করানো হবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দুবাইয়ে কারাবন্দী ও ফ্যাসিস্ট হাসিনার নিয়োজিত আইজিপি বেনজির আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন বলে খবর পাওয়া গেছে। এনটিভি ইউএই স্পেশাল করেসপন্ডেন্ট মামুনুর রশিদ জানান, এ বিষয়ে এখনও দুবাই কর্তৃপক্ষ বা ইন্টারপোলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পায়নি বাংলাদেশ। ঢাকা পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সাপ্তাহিক ছুটির কারণে দাপ্তরিক যোগাযোগে কিছুটা বিলম্ব হলেও তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং দ্রুতই অফিসিয়াল আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে একটি দীর্ঘ লড়াই হয়েছে এবং ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। নতুন সৃষ্টি হওয়া সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র চর্চা হলে বাকি সব কাজ সুন্দরভাবে এগিয়ে যাবে। এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা, জুডিশিয়ারিকে একটা সত্যিকার অর্থে একটা ন্যায় বিচারের কোনো রকম আপনার প্রভাবমুক্ত একটা জুডিশিয়ারি যেন তৈরি করতে পারি, তাহলে আমাদের সাধারণ নাগরিকরা উপকৃত হবে। আমরা একটা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে।
পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ শুরু করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিরোধী দলীয় নেতা বলেন, ফ্যাসিস্টরা যেমন বিরোধী মত দমন করত সেই রকম শুরু করেছে বিএনপি। অভিযোগ করেন, মেধার ভিত্তিতে নয়, দলীয় বিবেচনায় নিয়োগ দিচ্ছে সরকার। জনগণের অভিপ্রায়কে অগ্রাহ্য করলেও জনগণও সরকারকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। সভায় বক্তারা বলেন, এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বাধ্য করা হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করলে ক্ষমতায় টিকে থাকা যাবে না বলে হুঁশিয়ারি দেন তারা। বৈষম্য আর চলবে না বাংলাদেশে। এখন যারা বৈষম্য করছেন সরকারে গিয়ে মাসুল আপনাদেরকেই দিতে হবে। আমরা জানি রাজপথ আমাদের ঠিকানা, আসল ঠিকানা। সেই রাজপথে নামলে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, হতে পারে ফাঁসির তক্তায় দাঁড়ানো লাগতে পারে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে, হয় জেলে আর না হয় কবরে। আমি বলবো না, আগের সরকারও আরেকটা জায়গা তৈরি করেছিল, সেটা আয়না করে। এরকম যত ঘর হোক, সকল ঘরকে ইনশাআল্লাহ আমরা কোনো পাত্তাই দেব না। আমরা অঙ্গীকারবদ্ধ, গণভোটের রায় বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ বাংলাদেশে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি মুখে জাতীয়তাবাদের কথা বললেও তারা সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে পাহাড়ে জুলাই সমমর্যাদা ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের যে বিভাজন বা সংকট, তা এখন যারা ক্ষমতায় তাদের কারণেই সৃষ্টি হচ্ছে। কারণ তারা ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গেই এই বিভাজন তৈরি করেছেন। নির্বাচনের আগে তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং জুলাই সনদের সমস্ত সংস্কার করতে চেয়েছিলেন, কিন্তু এখন তারা তা করছেন না। তাই এই সমস্ত রাজনৈতিক বিভাজনের জন্য বর্তমান সরকারই দায়ী। যারা ক্ষমতায় এখন গিয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার স্বার্থে তারাই বিভাজন করেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন, জুলাই নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। ফলে আমরা মনে করি যে বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই দেয়। রাজধানী ঢাকার চারপাশের নৌপথ সচল ও নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করারও সিদ্ধান্ত হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, নতুন সম্ভাবনাময় শিল্পকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে সরকার। হাসান মাহমুদের রিপোর্ট। 2004 সালে ঢাকার চারপাশের নদীতে প্রথম চালু হয়েছিল ওয়াটার বাস। পরবর্তীতে 2010 এবং 13 সালে যাত্রী স্বল্পতা, নদী দূষণ, অতিরিক্ত পরিচালনা ব্যয় এবং ব্যাপক দুর্নীতিসহ নানা কারণে দুদফায় মুখ থুবড়ে পড়ে চক্রাকার নৌ চলাচল। রাজধানীর যানজট নিরসনের ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নগরকে ঘিরে থাকা নৌপথগুলো সচল করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার সচিবালয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আবারও সিদ্ধান্ত নেওয়া হয়। আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয় বৈঠকে। প্রতিবন্ধকতা অনেক আছে, দূষণ আছে, এবং এই রুটটাকে যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাস চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াতও করতে পারে, আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত মিটিং। এটা মনোরম পরিবেশে সে আশুলিয়া থেকে চিন্তা করলেন যে সে সদরঘাটে আসবেন, সে চলে আসলো ওই পথে। কেউ হয়তো ওখান থেকে নারায়ণগঞ্জ যাবেন, সে ওই পথে যেতে উৎসাহিত হলো। 2 মাসের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে 2 মাস পরে আমরা বেসরকারি খাতকে হয়তো এখানে ইনভলভ করতে পারবো। আন্তর্জাতিক পর্যায়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা মেট্রোভ 2026-এর বিশ্ব চ্যাম্পিয়ন দল MISTর শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন তার সচিবালয় কার্যালয়ে। এ সময় প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানিয়ে বলেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ। প্রতিটি খাতে নিজ নিজ অবস্থান থেকে দক্ষতার সঙ্গে কাজ করলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে, এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন সম্ভাবনাময় শিল্পকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে সরকার। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। সরকারের সমালোচনা করাকে অপরাধ হিসেবে দেখেন না বর্তমান ক্ষমতাসীনরা। শুধু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে তা অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী
জহিরুদ্দিন স্বপন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠা বার্ষিকের আলোচনায় তথ্যমন্ত্রী আরও বলেন, ক্ষমতা, স্বাধীনতা, দায়িত্বশীলতা এই তিনের সমন্বয়ে গঠন করা হবে গণমাধ্যম কমিশন। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা জরুরি বলেও মনে করেন জহিরুদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় অনেক সাংবাদিক তৎকালীন সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, যা নিরপেক্ষ সাংবাদিকতার পরিপন্থী। চাকরি কিংবা অনলাইনে একটি ক্লিকের প্রলোভন, আর সেই ক্লিকই ব্যবহার হতো আন্তর্জাতিক সাইবার জালিয়াতির অস্ত্র হিসেবে। এমনই একটি সংঘবদ্ধ চক্রের সদস্য 3 চীনা নাগরিক সহ 4 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে 14টি ল্যাপটপ এবং প্রায় 6000 সক্রিয় মোবাইল ফোন জব্দ করা হয়। একটি মোবাইল ফোনেই ব্যবহার করা হচ্ছিল 12টি সিম। তিনি জানান, এই নেটওয়ার্কের মাধ্যমে মাত্র 1 মাসেই 200 থেকে 250 কোটি টাকা বিদেশে পাচারের চক্রান্ত ছিল। চক্রটির মূল হোতা হংকংয়ে অবস্থান করছে। এছাড়া ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশেও একই ধরনের কার্যক্রমের তথ্য পেয়েছে ডিবি। ইসলামী শিক্ষা ও সংস্কৃতির চর্চা এবং বিকাশের লক্ষ্যে জামালপুরে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কটারবাড়ি এলাকায় দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামাল প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। গত বছর সফল আয়োজনের পর দ্বিতীয়বারের মতো এবারও আয়োজন করা হয় হিফজুল কোরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের অন্তত 10টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগের স্কলারদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ইসলামী একাডেমিক বিষয় ছাড়াও ইসলামী সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করা হয়। 51টি মাদ্রাসার 750 প্রতিযোগী মোট 12টি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। তবে এবারই প্রথম মহিলা শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেকের সাথে পরিচিত হতে পারি, তাদের সাথে কথা বলতে পারি, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারি। এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি খুব ভালো অনুভূতি করতেছি এবং আমি অনেক কিছু শিখতে পেরেছি। গত বছরে আসছিলাম, আমার খুব ভালো লেগেছে। আমি চাই প্রতি বছরই হোক। প্রতিযোগিতার মাধ্যমে স্টুডেন্টরা অনেক কিছু শিখতে পারছে, তো আশা করি আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ এটা অ্যাটেন্ড করব। এখানে যারা জেনারেল লাইনে আছে তাদের কাছে পৌঁছে যাচ্ছে যে মাদ্রাসায় যারা পড়ালেখা করে তারা ইংরেজিতে অনর্গল সুন্দর সাবলীল ভাষায়, সাহিত্যিক ভাষায় তারা বক্তব্য দিচ্ছে। আলহামদুলিল্লাহ এই ধরনের প্রতিযোগিতা আরো বেশি করে হওয়া উচিত। প্রতিযোগিতা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর শেখ সাদি বিন আব্দুর রশিদ মাদানী বলেন, নতুন প্রজন্মকে কুরআন সুন্নাহ ও ইসলামিক সংস্কৃতির প্রতি আকৃষ্ট করা এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদেরকে এই স্কলারদের সামনে উপস্থিত করতে, যাতে করে এতগুলো স্কলার এই ময়মনসিংহ বিভাগের তারা বিদেশে পড়াশোনা করছে, এটা দেখে এই নতুন প্রজন্মের কাছে, এই ছোট ছোট বাচ্চাদের কাছে তাদের হৃদয়ে এক নতুন জন্ম, নতুন স্বপ্ন জাগ্রত হবে, নতুন একটি স্বপ্ন জাগ্রত হবে যে আমরাও একদিন স্কলার হয়ে বিদেশে পড়াশোনা করতে যাব। প্রতিযোগিতায় আগতরা সহ সমাজের ইসলাম সচেতন ব্যক্তিরা প্রতি বছরই এমন আয়োজনের আহ্বান জানান। এনটিভি নিউজ ডেস্ক। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক, শিল্প ও সিএনজি চালিত যানবাহনে গ্যাস সংকট অব্যাহত রয়েছে। চট্টগ্রাম ও নোয়াখালীতে বেশ কিছু সিএনজি স্টেশন বন্ধ থাকতে দেখা গেছে। গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকায় বাসা বাড়িতে রান্নার ক্ষেত্রেও বাড়ছে ভোগান্তি। দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটছেই না, বরং দিন দিন বাড়ছে। রাজধানীর কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে ঘুরে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ রয়েছে। সকালে লাইন দিলাম 2টা-3টা বাজে, আবার রাত 9টার পরে লাইন দিলাম, ভোর সকাল 8টা, 9টা, 10টা বেজে যায়, মানে 10-12 ঘন্টা লেগে যায়। যে পাম্পে দেওয়া, অনেক পাম্পে মনে করেন যে গ্যাস দিচ্ছে না, গ্যাস পাম্প বন্ধ করে রাখছে। এই জন্য মনে করেন যে দিনভর আমরা ভাড়াও মারতে পারতেছি না। আমরা যেই টাকা গ্যাস বেশি তাতে আমাদের বিদ্যুৎ বিল হয় না, স্টাফ খরচ তো বাদ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা।
কমে গেছে আয়, জীবিকা নির্বাহ হয়ে পড়েছে কঠিন। বর্তমানে ভাই আমরা খুব অশান্তিতে আছি এবং খুব কষ্টে আছি। বউগুলা নিয়ে ঢাকা শহর চলাটা খুব কষ্ট হইতেছে আমার, বুঝছেন। এবারে মালিকরা যদি কই 200 টাকা জমা কম নেন, মালিকরা বলে না কেমনে 200 টাকা জমা কমলেও দেবো না। গ্যাস লইতে গেলে 70 টাকা 80 টাকা গ্যাস ঢোকে, কিন্তু দেখা যায় 2 টিপ মারতে গেলেই গ্যাস শেষ হয়ে যায়। কিন্তু কতক্ষণে গাড়ি চালামো, 4-5 ঘন্টা 6 ঘন্টা যায় গ্যাস লইতে। মালিক ঘরে গেলে 1 টাকা জমা কম নিতে চায় না। ঢাকার বাইরেও খুলনা, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকটে বেশ কয়েকটি সিএনজি স্টেশন সাময়িক বন্ধ রয়েছে। গ্যাসের স্বল্প চাপের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। গ্যাস না থাকায় চুলা জ্বলছে না ঢাকা, চট্টগ্রাম সহ দেশের কোনো কোনো এলাকায়। বর্তমানে আসলে আমাদের জীবনযাত্রা অনেকটা কঠিন হয়ে এসছে, কারণ প্রতিদিনই দেখা যায় আমাদের গ্যাসের সংকট। চুলা জ্বালাতে আসি কিন্তু চুলা জ্বালাতে পারি না। কখন গ্যাস যায় আসে আমরা জানি না, বলতেই পারি না। এভাবে তো আসলে চলতে পারে না। গ্যাস নির্ভর বিভিন্ন কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। দ্রুত সমস্যা সমাধানের দাবি সবার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। মুষ্টিমেয় ক্ষমতাবানদের হাত থেকে জ্বালানি খাতকে উদ্ধার করতে চাইলে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। রোববার দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়াম আয়োজিত সেমিনারে তিনি বলেন, জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের ব্যবহারকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে। সভায় গবেষকরা বলেন, অপরিকল্পিত কর্মসূচির কারণে এক সময়ের 65 লাখ সোলার হোম সিস্টেমের বড় অংশই অকার্যকর হয়ে গেছে। তারা জানান, নীতি সহযোগিতার অভাবে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ করা যাচ্ছে না। গ্রামে গ্রামে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে আর্থিক অসক্ষমতাও বড় বাধা বলে মন্তব্য করেন বক্তারা। ডারউইনের উইকেট নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। সেখানকার 22 গজ উপমহাদেশের উইকেটের মতোই, তাই ব্যাটারদের ধৈর্য রাখার পরামর্শ সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলা সাবেক এই ওপেনার মনে করেন, শক্তি সামর্থ্যে স্বাগতিকরা এগিয়ে থাকলেও লড়াইটা জমিয়ে তোলার প্রতিভা আছে বাংলাদেশ দলে। মমিনুর রিপনের রিপোর্ট। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারের নেই সাদা পোশাকে সেখানে খেলার অভিজ্ঞতা। সবশেষ 2003 সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই দলের সঙ্গেই ডারউইনে খেলেছেন জাভেদ ওমর বেলিম। সেখানকার উইকেট অনেকটা উপমহাদেশের মতোই, তাই ব্যাটারদের ধৈর্য ধরে দেখে শুনে খেলার পরামর্শ সাবেক এই ওপেনারের। রিকি পন্টিং বা স্টিভ ওয়াকে আমরা দেখতাম, তো ওই জায়গায় গিয়ে একদম টেস্টের 2 বছর পরই আপনার ওদেরকে ফেস করাটা, এটা মেন্টালি অনেক বড় চ্যালেঞ্জ ছিল। উইকেট ওয়াইজ অনেক পার্থক্য হবে না, হয়তো যদি পারতে হতো বা অন্য কোথাও টাফ হতো, বাট এই জায়গায় পার্থক্য হবে অন্য অন্য উইকেটের তুলনায়। আবার বাংলাদেশের তুলনায় আবার অনেক পার্থক্য, কি আপনাকে সার্ভাইভ করে খেলতে হবে, আপনাকে যেটা আপনার লিমিটেশনে খেলতে হবে, যে আপনি এগ্রেসিভ খেলতে গিয়ে ব্যাকফায়ার করবে। 23 বছর আগের দল আর এখনকার বাংলাদেশ দলের মধ্যে পার্থক্য অনেক। শক্তি, পরিসংখ্যান আর কন্ডিশনে এই সিরিজে পুরোপুরি ফেভারিট অস্ট্রেলিয়ায়। তবে বাংলাদেশকে খুব বেশি পিছিয়ে রাখছেন না জাভেদ ওমর। উল্টো এই সিরিজে ভালো প্রতিরোধ করতে পারাটা আগামীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকার সুযোগ আছে বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার। এভাবে আমরা অত ভালো খেলি না, হয়তো মাঝে মাঝে একটা টেস্ট ম্যাচ জিতি, কিন্তু এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট হবে কেন বাংলাদেশ ফিউচার টেস্টের জন্য। যদি বাংলাদেশ এই সিরিজটা ভালো খেলে, ঠিক আছে, আর আমার বিশ্বাস ভালো খেলবে, যদি ভালো খেলে তাহলে নেক্সট যে অ্যাওয়ে সিরিজে যে সবসময় কথা বলি যে কনফিডেন্স লেভেলটা আমাদের কংক্রিট হবে, তো এই সিরিজটা চ্যালেঞ্জ হবে। যদি ভালো খেলে বাংলাদেশ ফিউচার যে অ্যাওয়ে সিরিজগুলো, তখন ওগুলো বাংলাদেশের জন্য একটু সহজ হবে। ইনজুরির কারণে নাহিদ রানা, শরীফুল না থাকলেও বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আশাবাদী সাবেক এই ওপেনার। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে মিরপুরে অনুশীলনে দেখা গেল লিটন দাসকে। রোববার সকালে শেরেবাংলায় ফিল্ডিং ও ব্যাটিং করে সময় কাটিয়েছেন বাংলাদেশের 2 ফরম্যাটের অধিনায়ক। টেস্ট দলের দ্বিতীয় বহরের সঙ্গে অস্ট্রেলিয়া রওনা দেন লিটন। নিলয় মজুমদারের রিপোর্ট। হুট করেই আলোচনার কেন্দ্রে লিটন দাস। মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়াটা হতে পারত আলোচনার মূল খোরাক, তবে হঠাৎ করেই প্রথম টেস্টের দলে তার জায়গা পাওয়াটাই হয়ে দাঁড়িয়েছে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী চোট থেকে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়াতেই প্রথম টেস্টের দলে জায়গা হয়েছে লিটনের। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে শেরেবাংলায় অনুশীলন করলেন এই উইকেটরক্ষক ব্যাটার। কিছুটা সময় ফিল্ডিং অনুশীলন করে এরপর লম্বা সময় ব্যাটিং করেছেন লিটন। 31 বছর বয়সী এই ব্যাটার গত জুন মাস থেকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। এর আগে জিম্বাবুয়ে সফরেও তাকে দলে রেখে খেলাতে পারেনি বাংলাদেশ। সিঙ্গাপুরে এমআরআই করার পর ধরা পড়ে তার মূল সমস্যা।
এদিকে ডারউইনের মাটিতে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। আগামী 6 আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাওয়ার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। বেনজিরের জামিন বাতিলের ল ফার্ম নিয়োগ দিয়েছে সরকার, যোগাযোগ হচ্ছে আমিরাত সরকারের সঙ্গে। আইনের শাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের লক্ষ্য ফখরুল, ডাক্তার শফিক বললেন ফ্যাসিবাদী পথে হাঁটছে বিএনপি। ঢাকার চারপাশে আবারও ওয়াটার বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, খোঁজা হচ্ছে বেসরকারি উদ্যোক্তা। চিকিৎসা ও পুনর্বাসনের অভাবে অনিশ্চয়তায় জুলাইয়ে অঙ্গ হারানো অনেকে, তবু হার না মানার প্রত্যয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।